আজকে আমাদের ইউনিট শিক্ষার ভূমিকা ক্ষমতায়নের ক্ষেত্রে, অর্থাৎ দ্য রোল অফ এডুকেশন ইন এম্পাওয়ারমেন্ট। আমি ডক্টর শ্রাবন্তী চৌধুরী, সহকারী অধ্যাপিকা, সমাজবিজ্ঞান অনুষদ, সমাজতত্ত্ব বিভাগ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এই কোর্সটা আপনারা বেশ কতদিন ধরে করছেন, অনুসরণ করছেন। আমার ধারণা আপনারা ইতিমধ্যে ক্ষমতায়ন কাকে বলে সেটা জেনেছেন, শিখেছেন এবং এই তৎসংক্রান্ত যে লেকচার আমি দিয়েছিলাম সেটা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের এই বিষয়ক দ্বিতীয় ইউনিটটি হলো শিক্ষার ভূমিকা ক্ষমতায়নের ক্ষেত্রে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে, আমাদের চরিত্র নির্মাণের ক্ষেত্রে এবং আমাদের সর্বোপরি আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রত্যেকেই আমরা জানি। শিক্ষার কথা ক্ষমতায়নের প্রসঙ্গে এই জন্যই উঠল কারণ আমরা জানতে চাইছি বা আমরা বলতে চাইছি যে মহিলাদের ক্ষমতায়নে, সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে এবং সম্প্রদায়গত সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেই ভূমিকা শিক্ষা পালন করে থাকে এবং সর্বোপরি শিক্ষার গুরুত্ব এইখানেই থাকে যে ক্ষমতায়নের যেই চিহ্নিতকারী উপাদানগুলো রয়েছে, অর্থাৎ অংশগ্রহণ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজেকে সংগঠিত করার ক্ষমতা, নিজের সক্ষমতা তৈরি করার ক্ষমতা ইত্যাদিকে অনেক গুণ বাড়িয়ে তোলে এই শিক্ষা। আমরা এবারে প্রথম স্লাইডে যাব, যেখানে আমরা পরিচিতি দেব বা ইন্ট্রোডাকশন দেব। পরিচিতি দেওয়ার ক্ষেত্রে যেটা আমাদের ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলি যুবতী মেয়ে বা কিশোরী মেয়ে তারা বসে রয়েছে এবং তারা পড়াশোনা করছে এবং শিক্ষা কিন্তু এই জাতীয় ক্ষমতায়নের একটি মূল উপাদান। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই জাতীয় সম্প্রদায়গত পর্যালোচনা বা কমিউনিটি স্টাডিজের ক্ষেত্রে ক্ষমতায়নের একটা বড় ভূমিকা দেখতে পাই এবং এই ক্ষমতায়ন প্রক্রিয়া ব্যক্তিদের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি যে প্রক্রিয়া তাকে সম্পন্ন করে, সমাজে সমতা এবং ন্যায় প্রতিষ্ঠা করে এবং সার্বিকভাবে সমাজে নারীদের এবং সম্প্রদায়ের যে অন্যান্য নাগরিকদের রয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করে। শিক্ষা এই জন্যই আমরা বলি ক্ষমতায়নের একটি বড় উপাদান, কারণ শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তিত্ব গঠনের যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলোর উন্মেষ ঘটাই এবং যদি কারোর কাছে শিক্ষা না থাকে তাহলে শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে ক্ষমতান্বিত হলেও সেই ক্ষমতায়নের প্রক্রিয়া কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কারণ বৃহত্তর সমাজে যে সমীকরণগুলো চলে বা যে মিথস্ক্রিয়াগুলির মধ্যে দিয়ে আমাদের চলতে হবে সেগুলি আমাদের অধরা থেকে যাবে। তাই
বিশ্বব্রহ্মাণ্ডের যে বিশাল পুঁজি, সেখান থেকে যদি আমাদের বিষয় বা উপাদান আহরণ করতে হয়, সেই সম্পদ আহরণের ক্ষেত্রে কিন্তু শিক্ষার একটি মূল বা বড় জায়গা রয়েছে। ব্যক্তির দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই শিক্ষা একটি বড় ভূমিকা পালন করে। এবং আমরা আজকে যে ভারতবর্ষে রয়েছি, সেখানে দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্ট একটি বড় জায়গা। শিক্ষায় কিন্তু আমাদের দক্ষতা অনুযায়ী বা আমাদের ব্যক্তিত্বের গঠন অনুযায়ী বা আমাদের যে প্রাক শিক্ষা, তার উপর ভিত্তি করে কি ধরনের প্রশিক্ষণ আমাদের প্রয়োজন, কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট আমাদের দরকার, সেই প্রসঙ্গে যথেষ্ট আমাদের প্রস্তুত করে দেয়। বিশেষ করে কারিগরি শিক্ষা, প্রকৌশলী এবং বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং, যেগুলো শিক্ষার বৃত্তটাকে সম্পূর্ণ করে, সেই জাতীয় নানান প্রশিক্ষণ ব্যক্তিকে দিয়ে থাকে এবং সমাজে যাতে সামাজিক সমতা এবং ন্যায় প্রতিষ্ঠা সম্ভবপর হয়, সেই দিকে সর্বদাই সচেতন থাকে। ফলত শিক্ষার একটা বড় জায়গা হলো শুধু বিভিন্ন স্তরের মধ্যে কারিগরি শিক্ষা বা শিক্ষার যে বিভিন্ন আঙ্গিক, সেগুলোকে তুলে ধরা, তাই নয়, বরং সামাজিক স্তরবিন্যাসে যে বিভিন্ন পার্থক্য, যে বিভিন্ন অসাম্য বা যে বিভিন্ন ধরনের বিভাজন বা ভেদাভেদ মানুষের মধ্যে রয়েছে, সম্প্রদায়গত, শ্রেণীগত, অর্থনৈতিক শ্রেণীগত, জাতিগত, ঋকুলগত বা জাতিগত, এই সমস্ত ভেদাভেদকে মুছে দিয়ে যতটা সম্ভব শিক্ষার বহিঃপ্রকাশ ঘটানো, যাতে এই ভাবের লেনদেন আমরা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী বা বিভিন্ন শ্রেণীর মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে পারি এবং সেখানে যাতে কোনো অসাম্যর জায়গা বা ইনজাস্টিসের জায়গা বা ইনইকুয়ালিটির জায়গা তৈরি না হয়। এবং সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে শিক্ষা একটা বড় ভূমিকা নেয়, যাতে করে সমাজে কোনোভাবেই উপরের দিকের যে স্তরগুলি রয়েছে, সেখানে উন্নয়ন থেমে না যায় বা থমকে দাঁড়িয়ে না পড়ে, যাতে সেটা পার্কোলেট করে নিচে নামতে পারে এবং সেটা একটা ফানেলের মতো নিচে নেমে আসতে পারে, সেই জায়গাটা তৈরি করা খুব দরকার। অনেক ক্ষেত্রে টপ বটম অ্যাপ্রোচ না ব্যবহার করে আমরা বটম টপ অ্যাপ্রোচও ব্যবহার করি, অর্থাৎ একদম তৃণমূল স্তর থেকেই আমরা শিক্ষার বিস্তার শুরু করি এবং আমরা মনে করি যে এই বিস্তারের ক্ষেত্রে, এই লিডারশিপের ক্ষেত্রে, এই নেতৃত্বের ক্ষেত্রে যদি সম্প্রদায়ের যারা প্রতিভু বা যারা নেতৃত্ব দিয়েছেন, যারা প্রতিনিধি বা প্রতিনিধিত্বমূলক কাজ করছেন, তারা যদি সেই সম্প্রদায়গুলির মধ্যে বা সমাজের মধ্যে, গ্রামের মধ্যে এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেন, তাহলে সেই সম্প্রদায়ের মানুষগুলি আরো উৎসাহী হবেন বা তারা আরো বেশি উদ্দীপনার সাথে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। ফলত ক্ষমতায়ন এবং শিক্ষার মধ্যে একটা খুব সুদৃঢ় সম্পর্ক আমরা দেখতে পাই এবং নানান অ্যাঙ্গেল থেকে বা নানান দিক থেকে এই দিকটিকে আমরা দেখব আজকের লেকচারে। প্রথমেই বলেছি যে যেকোনো ইউনিট করার ক্ষেত্রে বা যেকোনো অধ্যায় করার ক্ষেত্রে আমাদের কাছে কতগুলি উদ্দেশ্য থাকে, শিক্ষার উদ্দেশ্য, জানার উদ্দেশ্য, যেগুলো নিয়ে আমরা কোনো কাঙ্ক্ষিত কাজ করতে শুরু করি। তার মধ্যে প্রথমটি হলো এই কোর্সের ক্ষেত্রে বা এই ইউনিটের ক্ষেত্রে ক্ষমতায়নের ধারণাটি আপনাদের ভালো করে বুঝতে হবে। ক্ষমতায়নের সংজ্ঞা দিতে যাতে আপনারা সক্ষম হন,
এবং সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতায়নের মাত্রাগুলি কিরকম হতে পারে তার অন্বেষণ করা আমাদের একটা বড় কাজ হয়ে থাকে। সেই ক্ষেত্রে ক্ষমতায়নকে একটি বহুমাত্রিক সংজ্ঞা হিসেবে জ্ঞাপন করা এবং সেটিকে তুলে ধরা, যাতে তার বহুধা বিস্তৃত দিক মানুষের কাছে উন্মোচিত হয়, সেটা নিঃসন্দেহে আমাদের কোর্সের একটা বড় উদ্দেশ্য। দ্বিতীয়ত, আমরা শিক্ষার ভূমিকা বিশ্লেষণ করব এবং আমি ইতিমধ্যে বলেছি যে ব্যক্তিগত এবং সমষ্টিগত ক্ষমতায়নের ক্ষেত্রে কিভাবে শিক্ষা কাজ করবে, এবং বিশেষ করে যখন আমরা প্রান্তিক গোষ্ঠীর কথা বলবো, মার্জিনাল গ্রুপের কথা বলবো, তাদের ক্ষেত্রে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে বা সার্বিক ক্ষমতায়নের ক্ষেত্রে কতটা ভূমিকা আহ পালন করতে পারে, সেই দিকটা আমাদের জানতে হবে। এরপর শিক্ষাগত নীতি এবং কর্মসূচির মূল্যায়ন করতে হবে। শিক্ষাগত প্রবেশাধিকার এবং ক্ষমতায়ন বৃদ্ধিতে আমাদের কন্যাশ্রী বা অন্যান্য নীতিগুলির যে প্রভাব আমরা দেখি, সেগুলো আমাদের মূল্যায়ন করতে হবে, এবং আমরা কিন্তু এই বক্তৃতার মধ্যে বা এই স্লাইডের মধ্যে দিয়েই সেগুলো নিয়ে আসবো। অনেক ক্ষেত্রে হয়তো আমরা কন্যাশ্রীর মতো নির্দিষ্ট কোনো কর্মসূচির কথা বা এরকম প্রোগ্রামের কথা বলবো না, কিন্তু নিঃসন্দেহে এগুলো কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, আমাদের অল্প বয়স্ক মেয়েদের মধ্যে বা অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতায়নের বীজগুলোকে উন্মোচিত করে, সেই জায়গাগুলো আমাদের তুলে ধরতে হবে। এবং এক্ষেত্রে শিক্ষাগত নীতি এবং কর্মসূচি মূল্যায়ন করার কাজ কিন্তু আমাদের। ফলত শুধু শিক্ষাকে সার্বিকভাবে না দেখে এবং নির্দিষ্টভাবে সেই রাষ্ট্রের দোরগোড়ায় ঢুকে গিয়ে রাষ্ট্র যে শিক্ষার নীতি বা কর্মসূচিগুলির প্রণয়ন করেছে তার মূল্যায়ন করা, এটাও কিন্তু আমাদের একটা বড় জায়গা হবে। হয়তো নির্দিষ্ট কোনো স্লাইডে আমরা সেটা করব না, কিন্তু আমরা যখনই শিক্ষার সাথে ক্ষমতায়নকে যুক্ত করব, এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে আসবে। এরপর লিঙ্গ এবং সামাজিক অন্তর্ভুক্তি যে বিষয়, এইটা আমাদের বুঝতে হবে, অন্বেষণ করতে হবে, এবং শিক্ষা জীবনে লিঙ্গ বৈষম্য কিভাবে আমরা হ্রাস করতে পারি এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা আমাদের পক্ষে সম্ভব হবে, শিক্ষার ক্ষেত্রে কতটা এই ক্ষেত্রে আমরা দেখব, এবং শিক্ষা কতটা এই অন্তর্ভুক্তির ক্ষেত্রে, বিশেষ করে লিঙ্গ বৈষম্যের হ্রাস করার ক্ষেত্রে যে ভূমিকা আমরা দেখব, সেইটা আমরা তুলে ধরবো। আমরা সমালোচনা করব, সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ করব, বিশেষ করে শিক্ষা, ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তন এর মাঝখানের যে কতগুলো ছেদ রয়েছে, ডিসকন্টিনিউইটি রয়েছে, সেইগুলো আমাদেরকে পূরণ করতে হবে, এবং বিশ্লেষণাত্মক দক্ষতার মধ্য দিয়ে আমরা শিক্ষা, ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তনের যে রূপ, সেইটাকে বিস্তারিতভাবে দেখতে পাবো। একটা বড় জায়গা হলো, বা আমাদের যেটা নেক্সট স্লাইডের অন্তর্ভুক্ত বিষয়, সেটা হলো শিক্ষা এবং আত্মবিশ্বাস। শিক্ষা সবসময় আত্মবিশ্বাসের যে ভিত্তি, তাকে তৈরি করে এবং ব্যক্তিদের যে নিজেদের সক্ষমতা, সেই সম্পর্কে তারা সচেতন করে। আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমেই কিন্তু নেতৃত্বের যে গুণাবলী, সেগুলো বিকশিত হয় এবং এই কনফিডেন্স একটা বড় জায়গা তৈরি করে। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা অনেক দিকে দক্ষ হই, আমাদের মধ্যে সেই গুণমান থাকে, আমরা সেই গুণগুলো আমাদের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো ব্যক্ত করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোথাও কুণ্ঠা বা একটা অস্বস্তি থেকে যায়। এই শঙ্কার ভেতর থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, এই দোটানার মধ্য থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমাদের মনের মধ্যে যত ধরনের দ্বিধা রয়েছে, আশঙ্কা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেকে উপস্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে শিক্ষার একটা বড় জায়গা আছে। এবং আমরা শিক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে পড়েছি যে ব্যক্তি গঠনের ক্ষেত্রে, সমষ্টিগত সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা একটা বড় মাত্রা নিয়ে থাকে। সেক্ষেত্রে হয়তো আপনি সর্বতোভাবে নিজেকে তৈরি করেছেন, কিন্তু কোথাও হয়তো নিজেকে মেলে দিতে
সম্পূর্ণভাবে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। এইটা যতক্ষণ না আপনি কাটিয়ে উঠতে পারবেন, ততক্ষণ কিন্তু ক্ষমতায়নের জায়গাটায় আপনি পৌঁছতে পারবেন না। হয়তো আপনি শিক্ষিত, আপনি কোথাও চাকরি করেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। অর্থাৎ আপনি রোজগার করছেন, আপনি পয়সা উপার্জন করছেন, বাড়ির সমস্ত দায়িত্ব নিচ্ছেন, কিন্তু তারপরেও আপনাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখি, এবং বিশেষ করে আমরা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যেটা দেখি, যে তারা ভয় পান এবং অনেক ক্ষেত্রেই তারা সাংঘাতিকভাবে অত্যাচারিত হন, লাঞ্ছিত হন বাড়িতে। এবং আমি এও জানি যে খুব গোপনে তারা এই কষ্টগুলো তারা সহ্য করে, অশ্রু জল ফেলে, কিন্তু কখনোই সামনে তারা তাদের জায়গাগুলো আনতে পারে না, এই কষ্টগুলোকে আনতে পারে না। এবং অনেক ক্ষেত্রে শিক্ষিত মেয়েরাও কিন্তু উঠে দাঁড়িয়ে বলতে পারে না যে এই লাঞ্ছনা বা এই ধিকৃত জীবন তার চাই না। অনেক ক্ষেত্রে মেয়েরা হয়তো নিজেদেরকে এখনো স্বাবলম্বী করে তুলতে পারেননি বলে একটা আশঙ্কায় ভোগে যে স্বামী যদি তাদের বাড়িতে না রাখেন, তাহলে সন্তান সন্ততি নিয়ে তারা কোথায় যাবেন। হয়তোবা বাবা মায়ের বাড়িতেও তারা সেই সমর্থন পাবেন না, তাই হয়তো চোখে জলেই তাদের দিন কাটাতে হয়। কিন্তু আমি বলবো, যদি শিক্ষা থাকে, যে কোনো অবস্থাতেই আমরা ঘুরে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা নিতে পারি। এবং যদি আমরা দেখি যে এখানে থাকা আমাদের পক্ষে দুর্বিষহ হয়ে উঠছে, সেটা শুধু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেই আমি বলবো না। আমি কেউ চাকরি করছেন বা কেউ হয়তো কারুর বাড়িতে কাজ করছেন, সেখানে অত্যন্ত অত্যাচারের শিকার হচ্ছেন, অপমানের শিকার হচ্ছেন, সেক্ষেত্রেও যদি শিক্ষা থাকে এবং মানুষের মধ্যে সে আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু সে বেরিয়ে আসবে। এই আত্মবিশ্বাসের জন্য যে আমাদের ভীষণ উচ্চশিক্ষিত হতে হবে, প্রচুর পয়সা উপার্জন করতে হবে, প্রচুর রোজগার করতে হবে, তা নয়। আসলে শিক্ষা মানুষের মধ্যে এক ধরনের আলাদা আত্মপ্রত্যয়ের জন্ম দেয়, প্রতিশ্রুতি বদ্ধতার জন্ম দেয়, যেখান থেকে এক ধরনের দৃঢ়তা বা ফার্মনেস তৈরি হয়, এক ধরনের রেজলিউশন তৈরি হয় যে এই অত্যাচার আমি আর সহ্য করব না। আমার স্বামী রোজ আমার উপর যে অত্যাচার করে, শারীরিক বা মানসিক, সেই অত্যাচারের শিকার আমি আর হব না। এই ক্ষেত্রে আমার চাকরি থাকতে পারে, আমি বাড়িতে কোট আন কোট হাউসওয়াইফ হতে পারি, কিন্তু হাউসওয়াইফ হলেও আমার নিজস্ব তো একটা জায়গা রয়েছে, সত্তা আছে, আমি বাড়িতে অনেক কাজ করি, এবং হাউসওয়াইফটাই আমার একটা বড় আইডেন্টিটির জায়গা। সেটাকে সেটার সুযোগ নিয়ে শুধুমাত্র আমি চাকরি করি না বলে, বাড়ির কাজ করি বলে আমার উপর অত্যাচার করবে, এটা আমরা কিছুতেই যেন মেনে না নিই। কারণ যে কাজই করি না কেন বাড়িতে, তার একটা বড় গুরুত্ব রয়েছে, এবং সেটা স্বীকার না করা মানে কিন্তু মানুষের যে নিজের স্বাধিকার এবং নিজের আত্মপরিচয়, সেইটাকে ম্লান করে দেওয়া। সেটা যাতে কখনোই না হয়। এবং এই ক্ষেত্রে আমরা আলাদা করে শিক্ষার কথা বলবো, কারণ শিক্ষাই আমাদেরকে সে আত্মবিশ্বাস দেবে। আমি অলরেডি আগেই অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলেছি, এবং শিক্ষা চাকরির সুযোগ বৃদ্ধি করে, এবং এটি ব্যক্তিদের অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে তারা অর্জন করতে পারবেন সেইভাবে তাকে সহায়তা করে। প্রত্যেকে যে চাকরি করবেন তা নয়, কেউ এন্টারপ্রেনার হন, কেউ বাড়িতে ব্যবসা শুরু করেন, কেউ বিড়ি বাঁধেন, কেউ বা বাচ্চাদের আয়ার কাজ করেন, কেউ বা নিজের বাড়িতেই ছোটখাটো কোনো শাড়ির ব্যবসা করেন, কেউ বা সেলাই করেন। বিভিন্ন ধরনের পেশার মধ্যে মানুষ নিজেকে নিযুক্ত রাখতে পারেন, এবং অর্থনৈতিক ক্ষমতায়ন কিন্তু এখানে বড় ভূমিকা রয়েছে, কারণ সেটি ব্যক্তিকে আরেক ধাপ এগিয়ে দেয়। তবে আমি যে কথা আগেই বলেছি, যে এই ক্ষমতায়নের মধ্যে আর্থিক ক্ষমতায়ন একটা বড় জায়গা থাকলেও, ব্যক্তি যতক্ষণ না নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন, এবং যেটা আসলে শিক্ষার উদ্দেশ্য, এবং সেটা যদি না হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো অত্যাচার মেনে নিতে, যে কোনো ধরনের অন্যায় মেনে নিতে আমরা বাধ্য হই। এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলবো, শিক্ষিত এবং অশিক্ষিত দুজনের ক্ষেত্রেই এই আত্মবিশ্বাস একটা বড় জায়গা তৈরি করে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন, কোনো একটি মেয়ে হয়তো অতটা শিক্ষিত নয়, কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী। সে যেটা মনে করে সে সেটাই করে, কারণ সে জানে যে এটাই ঠিক। আমি এক্ষেত্রে এটা বলছি না যে কেউ যদি ভুল করে তবে সেটাকে স্টাবনলি মেনে নেওয়া, সেটা নয়, কিন্তু এই কাজটা আমি পারি,
এবং যদি আমি বুঝতে পারি এই কাজের জন্য কেউ আমাকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, আমার অল্প বয়স বা আমার অভিজ্ঞতা কম, সেই সুযোগ নিয়ে আমার থেকে সে মুনাফা লোটার চেষ্টা করছে, সেই জায়গাটায় কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। আমিও দেখেছি যে অত্যন্ত ক্ষমতাশালী কোনো মহিলা, সে হয়তো একটি সংস্থায় চাকরি করেন, বসের মুখে সে কথা বলতে পারছেন না এবং বস তাকে যে নির্দেশগুলো দিচ্ছে সে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো পালন করছে। সেগুলো হয়তো তার করার কথা নয়, অফিস আওয়ার্সের পরে তার থাকার কথা নয়, এবং একদিন যদি সে মুখ মুখ খোলেন তাহলে পরের দিন কিন্তু বস তাকে বাধ্য করতে পারেন না। তবে এখানে আবার আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের কথা বলতে হয়। সংগঠিত ক্ষেত্রে বা অর্গানাইজড এমপ্লয়মেন্টে যে ক্ষমতায়নের সুযোগ রয়েছে, কারণ সেখানে সরকারি একটা নাগপাশ রয়েছে, একটা সোশ্যাল সিকিউরিটি নেট আছে, সামাজিক সুরক্ষা বলয় রয়েছে যার মধ্যে আমরা আবদ্ধ। ফলত অনেক কিছু আমরা করতে পারি, অনেক বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দেওয়া হয়। আবার অনেক বিপদ যেগুলো আসে সেগুলো আমাদের নিজেকেই রুখে দাঁড়াতে হয়। অসংগঠিত ক্ষেত্রের দিকে বা আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপোজারটা অনেক বেশি, বা আমাদের বিপদে পড়ার যে প্রবণতা বা ভালনারেবিলিটি সেটা কিন্তু অনেক বেশি। কারণ এখানে কাজ কি করতে হবে, কাজের মান বলুন বা সময়ের জ্ঞান বলুন, বা একটা যে নির্দিষ্ট বলয় বা প্রাতিষ্ঠানিক নাগপাশ সেটা থাকে না, এবং নিয়মানুবর্তিতা বা নিয়মের একটা জটিল জাল সেটা থাকে না। ফলত আমাকে কি করতে হবে, আমাকে আমার বস কি করতে বলতে পারেন এবং কোনটা বলতে পারেন না, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা অনেক ক্ষেত্রেই শিথিল হয়ে যায়। এবং এই শিথিল হওয়ার কারণে বা এটার সুযোগ নিয়ে অনেকেই দেখবেন আমাদের তখন এক্সপ্লয়েট করতে শুরু করেন বা আমাদেরকে নির্যাতন করতে শুরু করেন। সেই জায়গায় আমি বলবো অর্থনৈতিক ক্ষমতায়ন দরকার, কিন্তু আত্মবিশ্বাস যদি না থাকে এবং আপনি যদি সচেতন না হন যে আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না, তাহলে অর্থনৈতিকভাবে ক্ষমতান্বিত হলেও কিন্তু আপনাকে এই বিভিন্ন ধরনের সামাজিক অন্যায়ের শিকার হতে হবে। আমি যেগুলো বললাম, ডোমেস্টিক ভায়োলেন্স আসতে পারে, সামাজিক অন্যায় আসতে পারে, সোশ্যাল ইনজাস্টিস আসতে পারে, নানান রকম সমস্যা, এবং বিশেষ করে কাস্ট ডিসক্রিমিনেশন রয়েছে। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী, তাদের ওপরে তাদের তাদের ভালনারেবিলিটির সুযোগ নিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রে, এবং তারা যে ইনোসেন্ট অনেক ক্ষেত্রে তার সুযোগ নিয়ে, তাদের নিষ্পাপতার সুযোগ নিয়ে, তারা যে নিষ্পাপ মানুষ, তারা যে সবসময় হয়তো অনেক ক্ষেত্রে অবলা, অনেক কিছু হয়তো বলে উঠতে পারেননি বা সেই অভিজ্ঞতা তাদের এখনো নেই হয়তো, সেই ক্ষেত্রে ওই জন্য পারেননি, সেটার কিন্তু সুযোগ নিতে কেউ ছাড়েন না। সামাজিক পরিবর্তন, যেটা আমরা আমাদের শিক্ষার উদ্দেশ্য ক্ষেত্রে বলেছি সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে। এবং সামাজিক পরিবর্তন আমরা জানি একটা বড় জায়গা, এবং শিক্ষা অবশ্যই তার চালিকা শক্তি। এটি বৈষম্য এবং অসাম্য হ্রাস করতে সাহায্য করে, এবং যে অন্তর্ভুক্তিকরণের কথা আমরা বলছি, লিঙ্গ বৈষম্যের হ্রাসের কথা আমরা বলছি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা একটা বড় ভূমিকা পালন করে, কারণ সেটা না হলে কিন্তু সামাজিক পরিবর্তন কখনোই সম্ভবপর নয়। শিক্ষিত সমাজে সুস্থ ও ন্যায়সঙ্গত ভাবে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে শিক্ষার একটা বড় ভূমিকা আছে, যা সামাজিক পরিবর্তনকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। এবং এক্ষেত্রে আমরা প্রান্তিক গোষ্ঠীগুলির কথা বারংবার বলি, এবং তারা যাতে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারে, এবং রাষ্ট্র দ্বারা যে যে রাষ্ট্র কর্তৃক যে বিভিন্ন নীতিগুলি রয়েছে, বিভিন্ন কর্মসূচিগুলি রয়েছে, তার সুবিধা ভোগ করতে পারেন, তার কথা আমরা অবশ্যই বলবো। এবং এই ক্ষেত্রে আমরা কন্যাশ্রী প্রকল্পের কথা বলতে পারি, এবং নারীদের জন্য এই জাতীয় নানান ধরনের প্রকল্প, যা আসলে শিক্ষার সুযোগকে মানুষের কাছে আরো এগিয়ে দিয়ে থাকে। এবং শিক্ষার একটা বড় জায়গা হচ্ছে যে যাতে যে কোনো মেয়ে অল্প বয়সে বিয়ে না করে এবং 18 বছর পর্যন্ত তার লেখাপড়া সুনিশ্চিত হয়, সেজন্য রাজ্য সরকার থেকে K1 এবং K2 দু ধরনের প্রকল্পের ব্যবস্থা করে থাকেন। এবং K1 অর্থাৎ আমরা দেখছি যে একটা টাকার ক্যাশ বেনিফিট ট্রান্সফার বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেগুলো আমরা বলি, কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার প্রক্রিয়া, যেখানে টাকার মাধ্যমে অ্যাকাউন্টে তার টাকা দেওয়া হয়, এবং সেই টাকা যাতে সে পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সেই জায়গাটা তৈরি করা হয়। এবং অনেক ক্ষেত্রেই শুধু টাকা ট্রান্সফার নয়, অ্যাট দ্য সেম টাইম সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা নিঃসন্দেহে একটি বড় ভূমিকা পালন করে। এবং আমরা যেটা বললাম যে প্রান্তিক মানুষের অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে
সেই লিঙ্গ বৈষম্য বা অন্যান্য ধরনের কুল জাতিভিত্তিক বৈষম্য, শ্রেণীগত বৈষম্য এই জায়গাগুলো থেকে যাতে তাদের মুক্তি দেওয়া যায় এবং একটি সুস্থ এবং শান্তিপূর্ণ সমাজে আমরা বাস করতে পারি বা বসবাসযোগ্য তৈরি করতে পারি এই পৃথিবীকে, সেই জন্য আমাদের ক্ষেত্রে শিক্ষা একটা বড় জায়গা এবং শিক্ষাই কিন্তু সামাজিক পরিবর্তনের জায়গাটা তুলে ধরবে। সামাজিক বিপ্লব বলুন, নানান ধরনের আঞ্চলিক আনরেস্ট বা নানান ধরনের সোশ্যাল মুভমেন্টস, এগুলোর মাধ্যমে কিন্তু সামাজিক শিক্ষা বা সামাজিক পরিবর্তন সাধিত হবে। আমরা আগের স্লাইডে অলরেডি কন্যাশ্রী প্রকল্পের কথা বলেছি। শুধু কন্যাশ্রী প্রকল্প নয়, আমাদের আমাদের কেন্দ্রে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই ধরনের নানান রকম প্রকল্পের কথা বা কর্মসূচির কথা আমরা জানি, যেখানে একটি প্রচার চলে যাতে নারী এবং সমাজের যে অন্যান্য প্রান্তিক গোষ্ঠীগুলি রয়েছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা স্বাবলম্বী হতে পারে, তারা শিক্ষিত হতে পারে এবং বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে নিজেকে সংযুক্ত রাখতে পারে সমাজের সঙ্গে। এখানে একটা বড় বিষয় হচ্ছে প্রত্যেকে যে চাকরি করতে হবে তা নয়, বরং বিভিন্ন রকমের হাতের কাজ, বিভিন্ন রকম ভাবে নিজেকে স্বাবলম্বী করে তোলার যে প্রয়াসগুলো রয়েছে সেগুলো যাতে তারা দেখাতে পারে। এক্ষেত্রে কিছু এনজিওর কথা আমরা বলতে পারি। সেই সংস্থাগুলো কিন্তু সমাজে কাজ করে চলেছে এবং সেই সংস্থাগুলোর মধ্যে থেকে আমরা দেখি যে আঞ্চলিক মানুষকে সেখানকার যে সম্পদগুলি রয়েছে বা রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তাদেরকে পরিচিত করা। কেউ হয়তো সেখানে খেজুরের চাষ দেখছেন, কেউ হয়তো সেখানে ধানের চাষ দেখেন, কেউ বা হয়তো সেখানে মুড়ি তৈরি করছেন, কেউ বা বড়ি দিচ্ছেন, কেউ পাঁপড় বানাচ্ছেন, কেউ ধূপকাঠি তৈরি করছেন। অর্থাৎ সেই অঞ্চলের যে আপনার সম্পদগুলো রয়েছে, সুপারির চাষ করছেন, সেখান থেকে নানান রকমের হাতের কাজ করছেন এবং সেই হাতের কাজ পরবর্তীকালে বাণিজ্যিক জায়গায় পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গাগুলোকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের যে বিভিন্ন ধরনের গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলো সহায়তা অনেক ক্ষেত্রে মহিলারা নিয়ে থাকেন এবং কিভাবে আমরা মাইক্রো ফিন্যান্স তার মধ্যে যাব, সাস্টেনেবল গ্রুপ হিসেবে বা টেকসই গোষ্ঠী হিসেবে, আমরা স্থিতিশীল গোষ্ঠী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, সেটা একটা বড় জায়গা। এবং এখানে অবশ্যই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গাটা আনবো, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে, যেখানে আমরা দেখেছি যে লিঙ্গ বৈষম্যের জায়গা যাতে রোধ করা যায় এবং মহিলাদের শিক্ষা একটা বড় জায়গা, এবং যতক্ষণ না মহিলাদের শিক্ষা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সমাজকে এই জায়গা থেকে বের করে আনতে পারবো না। যতক্ষণ না এই সচেতনতা বোধ মানুষের মধ্যে তৈরি হবে যে ঠিক সময় শিক্ষা শেষ করা এবং শিক্ষা হয়ে গেলে সেটাকে কাজে লাগানো। অর্থাৎ কেউ কিন্তু বলছে না বাড়ির কাজ করতে না, বাড়ির কাজের সঙ্গে সঙ্গে অন্য যে সময়টা রয়েছে এই সময়ে যদি আমরা নিজেকে সচল রাখার জন্য নিজেদেরকে আরো একটা স্তর থেকে আরেকটা স্তরে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের মধ্যে সচলতা আসে, বা শুধুই সে নিজের স্থিতির জন্য বা নিজের সাস্টেনেবিলিটির জন্য যদি সে কিছু করতে চায় বা করতে পারে, সেগুলোই হোক শিক্ষার উদ্দেশ্য, এবং সেভাবেই কিন্তু আমরা এম্পাওয়ারমেন্টের জায়গাটা খুঁজে পেতে পারি। এবং শিক্ষার সাথে স্বাস্থ্যের একটা বড় জায়গা আছে, আমরা স্যানিটেশনের কথা বলেছি এবং বিশেষ করে নারী স্বাস্থ্যের কথা আমরা বলেছি, এবং বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য ঘটিত বিষয়গুলো রয়েছে সেই সম্বন্ধে যাতে নারীদের সচেতনতা বোধ থাকে, অর্থাৎ তাদের সমস্ত ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেটা ক্যালসিয়াম ডেভেলপমেন্ট হতে পারে, সেটা আয়রন ইনটেক হতে পারে, সেটা স্যানিটারি ন্যাপকিন হতে পারে, এই বিষয় সম্বন্ধে যাতে তারা অবগত থাকেন এবং অবগতির জায়গাটাই কিন্তু তাদের ক্ষমতায়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং তার জন্য রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে এবং তৃণমূল স্তর থেকেও মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। এর সাথে আমরা জানি যে আইসিডিএস এর যে সংগঠনগুলো রয়েছে সেখানকার মহিলারাও অনেক কাজ করেন, অঙ্গনওয়াড়ির মহিলারা অনেক কাজ করেন এবং আমরা দেখেছি যে এই জাতীয় কাজে অ্যান্সিলারি যে স্টাফ রয়েছেন তারাও কাজ করছেন এবং গ্রামে একদম ঘরে ঘরে গিয়ে দরজায় দরজায় গিয়ে এই সমস্ত মহিলারা কাজ করে। এবং খুব অল্প বয়সে কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায় বা তিনি যদি সন্তান সম্ভবা হয়ে পড়েন, তাহলে তার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং যাতে সেটা সেই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই ক্ষেত্রে আগে থেকে
সেই প্রিকশন নেওয়া, এটাও কিন্তু ক্ষমতায়নের একটা বড় জায়গা। কারণ আমরা জানি যে মহিলাদের রিপ্রোডাক্টিভ হেলথ একটা বড় জায়গা আলোচনার ক্ষেত্রে। ফলত সেটা যাতে সুস্থ থাকে এবং সঠিক সময় যাতে তারা বিবাহ করেন এবং সন্তানের জন্ম দেন, এই জায়গাটা তাদেরকে সচেতন করা। এবং তার সাথে যে আমরা সোশ্যাল প্রবলেমস গুলোর কথা বলছিলাম, চাইল্ড ট্রাফিকিং এর কথা বলছি, আমরা সেক্সুয়াল ট্রাফিকিং এর কথা বলছি, ইলোপমেন্ট ফর ম্যারেজ, এটা কিন্তু বিশেষ করে আমি বলবো করোনা পরবর্তী স্তরে বা পরবর্তী সময়ে এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে বাবা মাকে না বলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করছেন এবং অনেক ক্ষেত্রেই তারা, আমরা দেখেছি তাদেরকে অশুভ চক্রের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, তাদেরকে ট্রাফিকড হয়ে যেতে হচ্ছে এবং আমাদের যে পলিটিক্যাল ন্যাশনাল বর্ডার সেগুলো ক্রস করে তাদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই জায়গাটাতে যাতে তাদের পড়তে না হয়, এই চক্রে যাতে তাদের পড়তে না হয়, সেই জায়গাগুলো তৈরি করার জন্য প্রথম থেকেই কিন্তু আমাদের সচেতন হতে হবে। মহিলাদের ক্ষমতায়ন, এবং সেখানেও আমরা মহিলাদের নেতৃত্বে দেখতে চাই। কারণ যত মহিলারা সামনে এগিয়ে আসবেন এবং তাদের ক্ষমতায়নের প্রসঙ্গ উঠে আসবেন, ততই কিন্তু সামাজিক পরিবর্তন সম্ভব হবে। তবে এখানে যেহেতু আমরা ক্ষমতায়নকে সার্বিকভাবে নিয়ে কথা বলছি, তাই আমরা কিন্তু সব ধরনের প্রান্তিক গোষ্ঠীর কথাই বলছি। প্রযুক্তির একটা বড় ব্যবহার রয়েছে এবং যত আমরা এআই, ডিজিটাল, এই সমস্ত সমাজের দিকে অগ্রসর হব, আমরা দেখব এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ক্ষমতায়নের দোরগোড়ায় কিভাবে শিক্ষার প্রসার ঘটাতে পারি। যদিও এটাও ঠিক যে অব্যবহারের জায়গা বা মিসইউজের জায়গা অনেক রয়েছে, কিন্তু সেই সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে এবং এটাও কিন্তু আমাদের নিজেদের শিখতে হবে এবং অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে হবে। আত্ম উন্নয়নের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলেছি, সেটা যদি না হয়, তাহলে আপনি যতই ক্ষমতান্বিত হন না কেন, ক্ষমতান্বয়নের যে ভালো জায়গাগুলো সেগুলো আপনি নিয়ে উঠতে পারবেন না বা সেগুলো চারপাশের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন না। ফলত ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে, আত্ম অন্বেষণের ক্ষেত্রে, সমৃদ্ধির পথে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির মেল, লেনদেন এবং চিন্তা ভাবনা বিকাশের ক্ষেত্রে আত্ম উন্নয়নের একটা বড় জায়গা রয়েছে। আমরা অবশ্যই এখানে নেক্সট স্লাইডে যাব, যেখানে আমরা বৈশ্বিক নাগরিকত্বের কথা বলবো, যেটা গ্লোবাল সিটিজেনশিপ। এবং সেই গ্লোবাল সিটিজেনশিপের কথা যখনই আমাদের মাথায় আসবে, আমাদের পক্ষে অন্য সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের চিন্তা ভাবনাকে জানা এবং সেখান থেকে যতটা সম্ভব আমরা এই বিনিময়ের জায়গাটা চালিয়ে যেতে পারি, সেটা আমাদের দেখতে হবে। তাহলেই কিন্তু আমরা শিক্ষিত নাগরিক হিসেবে বিশ্ব সমস্যা যেই সমস্যার কথা আমরা বললাম, সেগুলো কিন্তু শুধু আমাদের সোশ্যাল প্রবলেমস নয়। অর্থাৎ ধরুন, বিয়ে থেকে শুরু করে খুব অল্প বয়সে কেউ মা হয়েছেন, বা ডিভোর্স বা সেপারেশন বা চাইল্ড ট্রাফিকিং বা শিশু পাচার বা ডোমেস্টিক ভায়োলেন্স, গার্হস্থ্য হিংসা বা জেন্ডার ভায়োলেন্স, যে কোনো ধরনের হিংসা আপনার বিরুদ্ধে হয়ে ওঠা, এবং সেটা শুধু নারীদের বিরুদ্ধে নয়, অন্য যে জেন্ডার, থার্ড জেন্ডার রয়েছেন, তার মধ্যে লেসবিয়ানস রয়েছেন, তার মধ্যে সমকামীরা রয়েছেন, কোয়ের রয়েছেন, গে রয়েছেন, এই লিঙ্গের সমস্ত দিকগুলোই কিন্তু আমরা বলছি। এবং সমকামিতার বিরুদ্ধেও কিন্তু আমরা দেখেছি যে প্রচুর ভায়োলেন্স এসেছে, কিভাবে তাকে আটকানো যায় এবং এই সমস্ত মানুষের উপর সাংঘাতিক রকম ভাবে অত্যাচার হয়েছে। এগুলো যাতে না হয়, সেই জন্য আমাদের গ্লোবাল সিটিজেনশিপের যে বিষয়টা, বিশ্ব নাগরিক বৃন্দ সদস্য পদ, সেটা আমাদের নিতে হবে। ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি এভাবেই হবে, যাতে আমরা শিক্ষাকে হাতিয়ার করে এগিয়ে যেতে পারি এবং এইভাবেই আমরা একটা পরিবর্তনশীল বিশ্বের দিকে এগোতে সক্ষম হই, যাতে শিক্ষার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম, আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ যাতে তৈরি হয় এবং আমরা যাতে তাদের জন্য সেই ভবিষ্যৎ তৈরি করে তুলতে পারি। আমরা সিদ্ধান্তে আসবো যেখানে শিক্ষা কিভাবে ক্ষমতায়নের দিকে আমাদের ঠেলে দিয়েছে সেটা দেখবো, এবং দক্ষতা এবং জ্ঞান প্রদান, এই দুটোই যে এখনকার সমাজে কত বড় একটা জায়গা এবং অপরিহার্য জায়গা, সেটা উঠে আসবে। আপনারা বিভিন্ন ধরনের প্রশ্নের আহ কথা নিশ্চয়ই আপনাদের মনে এসেছে, যেমন শিক্ষার প্রেক্ষাপটে ক্ষমতায়নের অর্থ কি, শিক্ষা সামাজিক অন্তর্ভুক্তিতে কি ধরনের অবদান রাখে,
শিক্ষাগত ক্ষমতায়নের যে মূল উপাদানগুলি সেগুলি কি, শিক্ষার সুযোগ এবং ক্ষমতায়নের ক্ষেত্রে লিঙ্গ কিভাবে প্রভাব ফেলে থাকে, আর্থিক স্বাধীনতা কিভাবে শিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কিছু রেফারেন্স আমি এখানে তুলে ধরেছি আপনাদের জন্য। অমর্ত্য সেন, মার্থা নাসবম, লৌলো ফেরেজা, পেডাগজি অব দ্য ওপ্রেসড, খুব ভালো একটা বই, সেটা আপনারা পড়বেন। এবং এরপর এডুকেশন এন্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ইউনেস্কোর যে বইগুলো বেরোয়, পিয়েরা বোর্ডু রিপ্রোডাকশন ইন এডুকেশন, নতুন একটা শিক্ষা সম্বন্ধে যে তত্ত্ব সেটা উন্মোচিত হবে। এগুলো নিশ্চয়ই আপনারা পড়বেন, আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। আমরা একেবারে আমাদের লেকচারের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমার ধারণা শিক্ষা এবং ক্ষমতায়নের সম্বন্ধে আপনাদের খানিকটা হলেও আমরা ধারণা তৈরি করতে পেরেছি। আবারও বলবো, শিক্ষা আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, এবং জানবেন শিক্ষার মাধ্যমে আমরা সেই আত্মবিশ্বাস ফিরে পাবো যা ছাড়া কিন্তু আমাদের শিক্ষিত হয়েও কোনো লাভ হবে না। এবং ক্ষমতায়নের যে বিশেষ জায়গাগুলি রয়েছে, যে জায়গাগুলো ছাড়া আমরা এগোতে পারি না, এবং ক্ষমতায়নের যে জায়গাগুলির অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ যেগুলো আমরা কাজে লাগাতে চাই, সেগুলোকে কাজে লাগাতে হলে আমাদের যদি বেশি করে অংশগ্রহণ করতে হয়, আমাদের যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলেও কিন্তু এই শিক্ষার প্রয়োজন রয়েছে। আমরা হয়তো অনেক কিছু উপার্জন করে থাকি, কিন্তু সেটা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা বুঝে উঠতে পারি না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তো শিক্ষা প্রয়োজনে যে টাকাটা আমার খরচ করা উচিত, সেটা হয়তো আমি অন্য কিছুতে খরচ করে ফেললাম। এবং অনেক ক্ষেত্রেই এখন ডিজিটাল একটা পরিবেশ তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে। আমরা অলরেডি শিক্ষার কথা, নানান ধরনের শিক্ষার কথা জানতে পারছি। ভলান্টারি এডুকেশনের কথা জানতে পারছি, আমরা ভোকেশনাল কোর্সেস এর কথা জানতে পারছি, নানান ধরনের স্কিল বেসড এডুকেশনের কথা জানতে পারছি, আমরা টেকনোলজি এনেবলড লার্নিং এর কথা জানতে পারছি। এবং এই শিক্ষা ছাড়া কিন্তু আমাদের ক্ষমতায়ন কখনো সম্ভব হবে না। সেই ক্ষমতায়নকে সম্পূর্ণ করে তুলতে হলে এমনভাবে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যাতে সামাজিক যে অসাম্যর কথা আমরা বললাম, সামাজিক যে অন্যায়ের কথা আমরা বললাম, সেগুলো আমরা মেটাতে পারি। কারণ যেভাবে আমাদের লিঙ্গ বৈষম্য বেড়ে চলেছে, যেভাবে আমাদের প্রান্তিক গোষ্ঠীর প্রতি অপরাধের যে সংখ্যা সেটা বেড়ে চলেছে, এবং যে হিংসার পরিমাণ আমাদের সমাজে বাড়ছে, সেই জায়গা থেকে বের করে এনে প্রান্তিক মানুষকে তাদের সঠিক জায়গায়, তাদের ঠিকমতো বসিয়ে রাখার জন্য বা তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের শিক্ষাই একমাত্র পথ হতে পারে। এবং শিক্ষাই সেই প্রশিক্ষণ আমাদের দিতে পারে যার মাধ্যমে আমরা শুধু নিজেদের যে সুস্থ রাখবো তাও নয়, আমাদের আশপাশে যারা রয়েছেন তাদেরকেও সুস্থ রাখতে পারবো, এবং আমাদের শারীরিক, মানসিক এবং সার্বিক আত্মিক উন্নয়নের জন্য আমরা সচেষ্ট হব। ধন্যবাদ।